হ্যালো এভরিওয়ান, আজকে আলোচনা করব বৈদিক সভ্যতা নিয়ে। এর আগের দিন আমরা হরপ্পা সভ্যতা একটা ক্লাসেই থিওরি ক্লাস আমরা কমপ্লিট করেছি। ঠিক আছে, আজকে হবে বৈদিক সভ্যতা একটা ক্লাসেই একদম ইম্পর্টেন্ট নোটগুলো তোমাদের সামনে উপস্থাপন করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, চলো। প্রথম পয়েন্ট, সিন্ধু সিন্ধু সভ্যতা ধ্বংসের পর ভারতে যে সভ্যতার উদ্ভব হয় তার নাম বৈদিক সভ্যতা। ওকে, তাহলে সিন্ধু সভ্যতার পর কোন সভ্যতার সূচনা হয়? বৈদিক সভ্যতা। বেদকে ভিত্তি করে বেদকে ভিত্তি করে এই সভ্যতা গড়ে ওঠে বলে এর নাম বৈদিক সভ্যতা। তাহলে বৈদিক সভ্যতা কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? বেদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই সভ্যতার স্রষ্টাদের কি বলা হয়? আর্য বলা হয়। নেক্সট, খাঁটি সংস্কৃত শব্দে আর্য কথার অর্থ হলো সৎ বংশজাত বা অভিজাত মানুষ। ঠিক আছে, তাহলে আর্য কথার অর্থ কি? সৎ বংশজাত বা অভিজাত মানুষ। নেক্সট, আর্য বলতে অনেকে একটি জাতি বোঝেন, কিন্তু প্রকৃত অর্থে আর্য কোনো জাতিবাচক শব্দ নয়। আর্য হলো একটি ভাষাগত ধারণা। তাহলে আর্য কি? একটি ভাষাগত ধারণা। ঋগ্বেদ হচ্ছে আর্যদের প্রাচীনতম সাহিত্য। তাহলে প্রাচীনতম সাহিত্য কোনটি? ঋগ্বেদ। ঋগ্বেদের রচনাকালের ভিত্তিতে বৈদিক যুগকে মূলত দুভাগে ভাগ করা হয়। 1 নম্বর, ঋগ্বৈদিক যুগ। সময়কাল কত? 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। 2 নম্বর, পরবর্তী বৈদিক যুগ। সময়কাল হচ্ছে 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। ওকে, নেক্সট, দাক্ষিণাত্যে আর্য সংস্কৃতি বিস্তারে ঋষি ও ব্রাহ্মণরাই মুখ্য ভূমিকা গ্রহণ করেন এবং তাদের মধ্যে ঋষি অগস্ত্য ঋষি অগস্ত্যই ছিলেন সর্বশ্রেষ্ঠ। আমি যে ইনফরমেশন গুলো লিখেছি, প্রতিটা লাইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা লাইনও কিন্তু বাদ দেওয়া যাবে না। বিভিন্ন বই থেকে এই নোটগুলো কালেক্ট করে তোমাদের সামনে উপস্থাপন করছি। ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমার অনেক উপকারে আসবে। শুধু এসএলএসটি নয়, অন্যান্য সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো। বেদ হলো চারটি। বেদ কয়টি? চারটি। ঋক, সাম, যজু ও অথর্ব। ঠিক আছে, এবার কোন বেদে কি নিয়ে আলোচনা করা হয় সেই সম্পর্কে আমরা আসবো। প্রথমে আসবো ঋগ্বেদ। বেদের মধ্যে ঋগ্বেদই হলো প্রাচীনতম। তাহলে প্রাচীনতম বেদ কোনটি? ঋগ্বেদ। ঋগ্বেদের বিষয়বস্তু বা আলোচ্য বিষয় কি? প্রাকৃতিক বর্ণনা ও প্রাকৃতিক দেবদেবীর স্তুতি গান। প্রাকৃতিক বর্ণনা ও প্রাকৃতিক দেবদেবীর স্তুতি গান। নেক্সট হলো সামবেদ। সামবেদের অধিকাংশ স্তোত্রই ঋগ্বেদ থেকে সংকলিত, অর্থাৎ ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে। এর আলোচ্য বিষয় কি? যজ্ঞের সময় এই স্তোত্রগুলি গীত হয়, অর্থাৎ গান হিসাবে গাওয়া হয়। যজ্ঞের সময় এই স্তোত্রগুলি গান হিসাবে গাওয়া হয় অথবা গীত হতো। ওকে, এটা হলো সামবেদের আলোচ্য বিষয় বা বিষয়বস্তু। নেক্সট, যজুর্বেদ। এখানে যাগযজ্ঞের মন্ত্রাদি স্থান পেয়েছে। যাগযজ্ঞের মন্ত্রাদি কোন বেদে আছে? যজুর্বেদে। নেক্সট, অথর্ববেদ। অথর্ববেদে সৃষ্টির রহস্য, চিকিৎসা বিদ্যা ও নানা বশীকরণ মন্ত্রাদি স্থান পেয়েছে। নানা বশীকরণ মন্ত্রাদি স্থান পেয়েছে অথর্ববেদে। নেক্সট, প্রত্যেক বেদ চারটি ভাগে বিভক্ত। কি কি? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। সংহিতা কি?
দেবদেবীর স্তুতি গান ও যজ্ঞের মন্ত্রাদি নিয়ে সংহিতা রচিত। দেবদেবীর স্তুতি গান ও যজ্ঞের মন্ত্রাদি নিয়ে সংহিতা রচিত। ব্রাহ্মণ, ব্রাহ্মণ ভাগে আছে যাগযজ্ঞের বিধান। আরণ্যক, সংসার শ্রমের শেষে যারা অরণ্যে আশ্রয় নিতেন তাদের উপযোগী ধর্মতত্ত্ব আরণ্যকে আলোচিত হয়েছে। উপনিষদ, আরণ্যকের সারাংশের উপর ভিত্তি করে যে দার্শনিক চিন্তা ভাবনার উদ্ভব হয়েছিল তা উপনিষদ নামে পরিচিত। ঠিক আছে, আরণ্যকের সারাংশ যেটা আছে তার উপর ভিত্তি করে দার্শনিক চিন্তা ভাবনার উদ্ভব হয়েছিল তা উপনিষদ নামে পরিচিত। উপনিষদ বেদের হচ্ছে শেষ ভাগ, তাই এই উপনিষদটা বেদান্ত নামে পরিচিত। বেদের শেষ ভাগ, তাই বেদান্ত নামে পরিচিত। কালক্রমে বৈদিক সাহিত্য বিশাল ও জটিল রূপে ধারণ করলে, মানে ধীরে ধীরে বৈদিক সাহিত্যটা জটিল এবং বড় হয়ে যাচ্ছিল, তার মূল তত্ত্ব সংক্ষেপে ও নির্ভুলভাবে বোঝাবার জন্য রচিত হয় সূত্র সাহিত্য। তবে এই সূত্র সাহিত্যের দুটি অংশ থাকে, একটি হচ্ছে বেদাঙ্গ, অপরটি হচ্ছে স্বরদর্শন। বেদাঙ্গ, বেদ পাঠের জন্য যে ৬টি বিদ্যার প্রয়োজন তাকে বলা হয় বেদাঙ্গ, অর্থাৎ বেদের অঙ্গ। কয়টা বিদ্যার প্রয়োজন? ৬টি বিদ্যার প্রয়োজন বেদ পাঠের জন্য। এগুলি কি কি? শিক্ষা, বিশুদ্ধ উচ্চারণের জন্য শিক্ষার প্রয়োজন। ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, শব্দের উৎপত্তি ব্যাখ্যার জন্য। জ্যোতিষ ও কল্প, বৈদিক ধর্মের অনুশাসন ও যাগযজ্ঞের বিধান। তাহলে ৬টি অঙ্গ কি কি বেদের? শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ ও কল্প। এবার স্বরদর্শন, অর্থাৎ ৬টি দর্শন কি কি? উপনিষদের গভীর তত্ত্বগুলির আলোচনা ও ব্যাখ্যা থেকে স্বরদর্শনের উৎপত্তি। কপিলের সাংখ্য দর্শন, কপিলের সাংখ্য দর্শন। পতঞ্জলির যোগশাস্ত্র। গৌতমের লেখা আছে ন্যায়শাস্ত্র। বৈশেষিক দর্শন কার লেখা? কণাদের, কণাদের বৈশেষিক দর্শন। জৈমিনীর পূর্ব মীমাংসা এবং বেদব্যাসের উত্তর মীমাংসা। এই ইনফরমেশন গুলো তোমরা কিন্তু খাতাতে নোট করে নিতে পারো, বিভিন্ন বই থেকে কালেক্ট করা এই নোটটা, ঠিক আছে? তাহলে সাংখ্য দর্শন কার লেখা? কপিলের। যোগশাস্ত্রের রচয়িতাকে পতঞ্জলি। ন্যায়শাস্ত্রের রচয়িতা গৌতম। বৈশেষিক দর্শন কার লেখা? কণাদের লেখা। পূর্ব মীমাংসার রচয়িতাকে জৈমিনী এবং উত্তর মীমাংসার রচয়িতা হলো বেদ ব্যাস। বৈদিক সাহিত্যের গুরুত্বপূর্ণ তথ্য। ঋক শব্দের অর্থ হলো প্রশংসা বা স্তুতি। ঋক শব্দের অর্থ কি? প্রশংসা বা স্তুতি। ঋগ্বেদে ১০২৮টি সূক্ত আছে, ১০,৫৫২টি স্তবক রয়েছে। এগুলি ১০টি মণ্ডলে বিভক্ত। ঋগ্বেদে সর্বপ্রথম বিবাহের মন্ত্রটি পাওয়া গেছে। তাহলে বিবাহের মন্ত্রটি কোথায় পাওয়া গেছে? ঋগ্বেদে। তাহলে ঋগ্বেদের সর্বপ্রথম বিবাহের মন্ত্রটি পাওয়া গেছে। এই ১০টি মণ্ডলের মধ্যে প্রথম রচিত হয়েছিল দ্বিতীয় মণ্ডল, এটা প্রথমে রচনা হয়েছিল, এবং সব শেষে রচনা হয় প্রথম মণ্ডলের প্রথমাংশ এবং দশম মণ্ডল শেষে রচনা হয়। নেক্সট, ঋগ্বেদে সূর্য দেবতা সাবিত্রীর উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছিল। তাহলে গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত হয়েছিল? সাবিত্রীর উদ্দেশ্যে, সূর্যের দেবতা। গায়ত্রী মন্ত্রের রচয়িতাকে? রচয়িতা হলেন বিশ্বামিত্র। গায়ত্রী মন্ত্রের রচয়িতা হলেন বিশ্বামিত্র। দ্বিতীয় থেকে সপ্তম মণ্ডল হলো ঋগ্বেদের সবচেয়ে প্রাচীনতম অংশ। সর্বশেষে রচিত হয় দশম মণ্ডল ও প্রথম মণ্ডলের প্রথমাংশ। ঋগ্বেদের ব্রাহ্মণ অংশ দুটি, ১ নম্বর ঐতরেয় ব্রাহ্মণ, ২ নম্বর কৌশিতকী ব্রাহ্মণ। নেক্সট, সামবেদ মূলত সঙ্গীত প্রধান গ্রন্থ। সামবেদ হচ্ছে সঙ্গীতের প্রধান গ্রন্থ। এতে মোট ১৬০৩টি স্তবক আছে। সামবেদে ৮টি ব্রাহ্মণ রয়েছে।
ঠিক আছে। সামবেদে কয়টি ব্রাহ্মণ রয়েছে? 8টি। সামবেদে প্রথম স্বরলিপির উৎপত্তি হয়। স্বরলিপির উৎপত্তি হয় কোন বেদে? সামবেদে। সামবেদের সপ্তস্বর পরবর্তী ভারতীয় লৌকিক সঙ্গীতে সা রে গা মা পা ধা নি এই সপ্ত সুরে পরিণত হয়েছে। নেক্সট, যজুর্বেদের অপর নাম হচ্ছে আর্ধস্ববেদ। যজুর্বেদের অপর নাম আর্ধস্ববেদ। যজুর্বেদের পুরোহিতকে বলা হয় অধ্যর্ষ। যজুর্বেদের দুটি ভাগ, 1 নম্বর শুক্ল, 2 নম্বর কৃষ্ণ। যজুর্বেদের কয়টি ভাগ? শুক্ল ও কৃষ্ণ দুইটি ভাগ। শুক্ল যজুর্বেদে রয়েছে যজ্ঞানুষ্ঠানের সময়ে পুরোহিতদের উচ্চারিত মন্ত্রাদি। শুক্ল যজুর্বেদে কি রয়েছে? যজ্ঞানুষ্ঠানের সময়ে, যজ্ঞের সময়ে পুরোহিতদের উচ্চারিত মন্ত্র রয়েছে শুক্ল যজুর্বেদে। আর কৃষ্ণ যজুর্বেদে কি রয়েছে? সূত্রগুলির সঙ্গে সঙ্গে অনুষ্ঠানের বর্ণনা ও ব্যাখ্যা দেওয়া হয়েছে। কৃষ্ণ যজুর্বেদে কি আছে? অনুষ্ঠানের বর্ণনা ও ব্যাখ্যা দেওয়া হয়েছে। আর পুরোহিতদের উচ্চারিত মন্ত্র আছে শুক্ল যজুর্বেদে। নেক্সট, অথর্ববেদের প্রাচীন নাম হচ্ছে অর্থবাঙ্গিরস। অর্থবাঙ্গিরস অথর্ববেদের প্রাচীন নাম। আয়ুর্বেদ শাস্ত্রের প্রাথমিক ধারণা পাওয়া যায় এই অথর্ববেদ থেকে। আয়ুর্বেদ শাস্ত্রের প্রাথমিক ধারণা পাওয়া যায় কোন বেদ থেকে? অথর্ববেদ থেকে। অথর্ববেদ সর্বপ্রথম অথর্ববেদে সর্বপ্রথম গোত্রের উল্লেখ আছে। গোত্রের উল্লেখ আছে। প্রাকৃতিক চিকিৎসার উৎস এই অথর্ববেদ। ঋক, সাম, যজুর্বেদকে একত্রে ত্রয়ীবিদ্যা বলা হয়। নেক্সট, ঋগ্বেদের উপবেদ হচ্ছে, এবার প্রতিটি বেদের যে 4টি বেদ আছে, প্রতিটি বেদের আবার উপবেদ আছে এবং তাদের আলোচ্য বিষয় আছে বা বিষয়বস্তু আছে। সেগুলো কি? ঋগ্বেদের উপবেদ হচ্ছে আয়ুর্বেদ। তাহলে ঋগ্বেদের উপবেদ কে? আয়ুর্বেদ। আলোচ্য বিষয় কি? ভেষজ বিদ্যা ও শরীর স্বাস্থ্য বিষয়ক আলোচনা। আলোচ্য বিষয় হচ্ছে ভেষজ বিদ্যা ও শরীর স্বাস্থ্য বিষয়ক আলোচনা। ঋগ্বেদের উপবেদ হচ্ছে আয়ুর্বেদ। ঋগ্বেদের উপবেদ হচ্ছে আয়ুর্বেদ। সামবেদের উপবেদ কি? গান্ধর্ববেদ। সামবেদের উপবেদ হচ্ছে গান্ধর্ববেদ। আলোচ্য বিষয় সঙ্গীত চর্চা বিষয়ক আলোচনা। গান্ধর্ব বেদের আলোচ্য বিষয় হচ্ছে সঙ্গীত চর্চা বিষয়ক আলোচনা। নেক্সট, যজুর্বেদের উপবেদ। যজুর্বেদের উপবেদ হচ্ছে ধনুর্বেদ। যজুর্বেদের উপবেদ কি? ধনুর্বেদ। আলোচ্য বিষয় যুদ্ধবিদ্যা বা ধনুর্বিদ্যা বিষয়ক আলোচনা। যুদ্ধবিদ্যা বা ধনুর্বিদ্যা বিষয়ক পর্যালোচনা। অথর্ববেদের উপবেদ কি? শিল্পবেদ। অথর্ববেদের উপবেদ হচ্ছে শিল্পবেদ। আলোচ্য বিষয় শিল্প স্থাপত্য ও ভাস্কর্য বিষয়ক পর্যালোচনা। নেক্সট, সংহিতা কথার অর্থ কি? সংগ্রহ বা সংকলন। সংহিতা কথার অর্থ যজুর্বেদের যে অংশে গদ্য ও পদ্য পৃথক রয়েছে তা হলো শুক্ল, আর যে অংশে গদ্য ও পদ্য মিশ্রিত আছে তা হলো কৃষ্ণ। অথবা এইভাবে কোশ্চেনটা হয়, যজুর্বেদে যে অংশে শুধু পদ্য আছে তাকে বলা হয় শুক্ল, আর কৃষ্ণ যজুর্বেদে আছে গদ্য পদ্য দুটি আছে। ঠিক আছে, এইভাবে কোশ্চেন আসতে পারে। অথবা গদ্য পদ্য পৃথক রয়েছে শুক্লতে আর মিশ্রিত আছে কৃষ্ণতে। শতপথ ব্রাহ্মণের সর্বপ্রথম কৃষিকাজের উল্লেখ পাওয়া যায়। কোন ব্রাহ্মণের সর্বপ্রথম কৃষিকাজের উল্লেখ পাওয়া যায়? শতপথ ব্রাহ্মণে। বৈদিক সভ্যতা হলো গ্রামীণ সভ্যতা। বৈদিক সভ্যতাকে গ্রামীণ সভ্যতা। বৈদিক সভ্যতায় সমাজ ছিল পিতৃতান্ত্রিক এবং হরপ্পা সভ্যতায় কিন্তু মাতৃতান্ত্রিক। বৈদিক সভ্যতায় লিঙ্গ ও মাতৃপূজা নিন্দনে ছিল। লিঙ্গ মাতৃপূজা নিন্দনে ছিল। ধর্মে পুরুষ দেবতার প্রাধান্য ছিল। বৈদিক সভ্যতা ছিল লৌহ যুগের সভ্যতা। লৌহ যুগের সভ্যতা। আর্যদের কাছে বাঘ ও হাতির অস্তিত্ব অজানা ছিল এবং হরপ্পা সভ্যতায় ঘোড়ার
ব্যবহার অজানা ছিল? ঘোড়া আর লোহা ধাতুর ক্ষেত্রে। আর আর্যদের কাছে কোন কোন পশুর ব্যবহার অজানা ছিল বা অস্তিত্ব অজানা ছিল? বাঘ ও হাতির। আর্যরা মৃতদেহকে দাহ করত। নেক্সট, আর্যদের জীবনধারা। প্রথমে আসবো সামাজিক জীবন। ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্ত নামক স্তোত্রে চতুর্বর্ণ ব্যবস্থার প্রতীকী উল্লেখ পাওয়া যায়। তোমরা যদি এমসিকিউ প্র্যাকটিস করো যে কোনো বই থেকে বা ইউটিউব থেকে, দেখবে আমি যে এই থিওরি ক্লাসটা করিয়ে দিলাম, দেখবে এই ক্লাসের উপর ভিত্তি করেই সমস্ত এমসিকিউ পড়ানো হচ্ছে, বা বিভিন্ন বইতে এই থিওরি ক্লাসের উপর ভিত্তি করে প্রশ্ন তোলা আছে। সেইভাবেই সমস্ত নোটগুলো এখানে উপস্থাপন করেছে, ঠিক আছে? কোশ্চেন থাকবে চতুর্বর্ণ ব্যবস্থা কোন মণ্ডলে পাওয়া গেছে বা কোথায় পাওয়া গেছে? উত্তর হবে দশম মণ্ডলের পুরুষ সূক্তে। দশম মণ্ডলের পুরুষ সূক্তে এই চতুর্বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়। সেখানে বলা হয়েছে যে ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য এবং পদদ্বয় থেকে শূদ্রের উৎপত্তি। মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য ও পদদ্বয় থেকে শূদ্রের উৎপত্তি। নেক্সট, বৈদিক যুগে রাষ্ট্রের ভিত্তি কি ছিল? পরিবার। পরিবারকে বলা হতো কুল এবং পরিবারের প্রধানকে কি বলা হতো? গৃহপতি। তারপর কুলপা বা কুলপতি, পরিবারের প্রধানকে বলা হতো গৃহপতি, কুলপা বা কুলপতি। আর্যরা খাদ্য হিসাবে প্রধানত যব ও ধান ব্যবহার করত। ঋগ্বেদে লবণের উল্লেখ নেই। ঋগ্বেদে লবণের উল্লেখ নেই। ঋগ্বেদে গাভীকে অঘ্না বলা হয়। ঋগ্বেদে গাভীকে কি বলা হয়? অঘ্না, অর্থাৎ যাকে হত্যা করা যায় না বা অবধ্যা। বন্য পশু হিসাবে বাঘ, হাতির উল্লেখ নেই। এরপর আসবো রাজনৈতিক জীবন। কয়েকটি পরিবারের সমন্বয়ে গঠিত হতো গোষ্ঠী গোষ্ঠী বা উপজাতি। কয়েকটি পরিবার নিয়ে গঠিত হয় গ্রাম। গ্রাম কয়েকটি পরিবার নিয়ে গঠিত হয়। গ্রামের প্রধানকে কি বলা হয়? গ্রামণী। কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হয় বেশ। কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হয় বেশ। বিশের প্রধানকে বলা হয় বিশপতি। কয়েকটি বিশের সমন্বয়ে কি গঠিত হয়? জন। কয়েকটি বিশের সমন্বয়ে গঠিত হয় জন। জনের প্রধানকে বলা হয় গোফ বা স্বয়ং রাজা। কয়েকটি জনের সমন্বয়ে কি গঠিত হয়? রাষ্ট্র বা দেশ। কয়েকটি জনের সমন্বয়ে। ঋগ্বেদে গণ বা প্রজাতান্ত্রিক রাষ্ট্রের উল্লেখ আছে, যার শাসককে বলা হতো গণপতি বা জ্যেষ্ঠ। নেক্সট, বৈদিক যুগে সভা ও সমিতি নামক দুটি পরামর্শদাতা সভার উল্লেখ পাওয়া যায়, যাদের মধ্যে রাজ্যের প্রাচীন অভিজ্ঞ বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের নিয়ে গঠিত হতো সভা, আর সমিতি গঠিত হতো রাজ পরিবারের বিভিন্ন ব্যক্তি ও সাধারণ প্রজাদের নিয়ে। নারীরাও সমিতিতে অংশ নিত। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের নিয়ে সভা গঠিত হতো, আর সাধারণ প্রজা ও রাজ পরিবারের বিভিন্ন ব্যক্তি, তাদের নিয়ে সমিতি গঠিত হতো। ঋগ্বৈদিক যুগে নিষ্ক ও মনা নামে দুটি স্বর্ণ মুদ্রা ব্যবহৃত হতো। আর পরবর্তী বৈদিক যুগে ছিল কৃষ্ণল, শতমান। এগুলো হলো পরবর্তী বৈদিক যুগের মুদ্রা। আর ঋগ বৈদিক যুগের হলো নিষ্ক, মনা। আর পরবর্তী বৈদিক যুগের হলো শতমান, কৃষ্ণল। এই স্বর্ণ মুদ্রাগুলো ব্যবহৃত হতো কোথায়? পরবর্তী ঋগ বৈদিক যুগে, সরি পরবর্তী বৈদিক যুগে, পরবর্তী বৈদিক যুগে। ওকে। নেক্সট, ধর্মীয় জীবন। আর্যদের প্রাচীনতম দেবদেবী ছিলেন যথাক্রমে দৌ ও পৃথিবী। এরা যথাক্রমে পিতা ও মাতা রূপে বিবেচিত হয়। পৃথিবী মাতা রূপে বিবেচিত হয় এবং দৌ পিতা রূপে বিবেচিত হতেন। ঋগ্বেদে রুদ্র ও বিষ্ণু ছিলেন গুরুত্বহীন, অর্থাৎ ঋগ্বেদে রুদ্র এবং বিষ্ণুর কোনো গুরুত্ব ছিল না।
ঋগ্বেদের প্রায় 250টি স্তোত্র ইন্দ্রের উদ্দেশ্যে রচিত হয়েছিল। তাহলে ঋগ্বেদের 250 স্তোত্র কোন দেবতার উদ্দেশ্যে রচিত হয়েছিল? কোশ্চেন আসতে পারে। উত্তর হবে ইন্দ্রের উদ্দেশ্যে। কতগুলি স্তোত্র? 250টি। ঋগ্বেদের নবম মণ্ডলে সোমের উদ্দেশ্যে নিবেদিত সোমের উদ্দেশ্যে নিবেদিত এবং বিষ্ণুর উদ্দেশ্যে 6টি স্তোত্র রচিত হয়েছে। বিষ্ণুর উদ্দেশ্যে 6টি। অগ্নির উদ্দেশ্যে 200টি স্তোত্র। অগ্নির উদ্দেশ্যে 200টি স্তোত্র উৎসর্গীকৃত। ঋগ্বেদের দশম মণ্ডলে ব্রহ্মা বা সৃষ্টিকর্তার কল্পনা করা হয়। সূর্য ছিলেন আলোর দেবতা, যার অপর নাম সবিতা। সূর্যের সূর্য ছিলেন আলোর দেবতা, যার অপর নাম সবিতা। প্রজাপতি ছিলেন বিশ্বস্রষ্টা, তাকে হিরণ্যগর্ভ বলা হয়েছে। সোম কিসের দেবতা? উত্তেজক পানীয় দেবতা। সোম উত্তেজক পানীয় দেবতা। ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে সাবিত্রীর উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র নিবেদন করা হয়েছে, সেটির রচয়িতা হলেন বিশ্বামিত্র। এই পয়েন্টটা আগেও ছিল। নেক্সট, ইন্দ্র। ইন্দ্র কিসের দেবতা? বৃষ্টি, বজ্র ও যুদ্ধের দেবতা হচ্ছে ইন্দ্র। বরুণ কিসের দেবতা? জলের দেবতা। তারপর পাপ পুণ্যের ধারক এবং মহাজাগতিক নিয়ন্ত্রক। সোম হচ্ছে বৃক্ষাদির দেবতা, অর্থাৎ বৃক্ষের দেবতা। মরুত বিদ্যুৎ ও ঝড়ের দেবতা। পর্জন্য বৃষ্টির দেবতা। সরস্বতী নদীর দেবী। সরস্বতী হচ্ছে নদীর দেবী। পরবর্তী বৈদিক যুগে কৃষ্ণল নামে যে মুদ্রা ছিল তার ওজন ছিল 1 রতি। শতমান ছিল এক ধরনের সোনার বার। 100 কৃষ্ণলে 1টি শতমান হতো। অর্থাৎ পরবর্তী বৈদিক যুগের স্বর্ণ মুদ্রা ছিল শতমান এবং কৃষ্ণ। এখানে আমি আরেকটা এক্সট্রা ইনফরমেশন বলি। গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রা, গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রা হচ্ছে দিনার। ঠিক আছে, এটা মনে রাখবে। গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রা কি নামে পরিচিত? দিনার। পরবর্তী বৈদিক যুগের স্বর্ণ মুদ্রা হচ্ছে শতমান ও কৃষ্ণল, এবং ঋগ বৈদিক যুগের হচ্ছে নিষ্ক এবং মনা। পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই ছিল বৈদিক সভ্যতার গুরুত্বপূর্ণ ক্লাস। একটা ক্লাসে বৈদিক সভ্যতা থিওরি শেষ হয়ে গেল। পরের দিন আমরা বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম নিয়ে আলোচনা করব। বুনু ঘুমাইছে মা? ঘুমাই পড়বা? ঘুমাই পড়বা?